জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রক্সানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন কাজী রোকসানা রুমা, তিনি একজন সংস্কৃতি কর্মী। আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। মানসুরা আলম, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাকি? মানে ঠিক আছে, কেন্দ্রীয় সংসদ, মানে ঠিক আছে ডেজিগনেশন যেটা লেখা আছে। জি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব আছেন আমাদের সঙ্গে। কাজী রোকসানা রুমা, 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তদন্তকারী কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে, বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা বন্ধ করতে হবে। ধর্ষণ মামলায় অভিযুক্তরা জামিন পাবেন না জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন যে ধর্ষণ মামলায় 30 দিনের পরিবর্তে এখন থেকে 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে। এসব পদক্ষেপে কি অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন? পদক্ষেপগুলো কিতাবে বা বইয়ে বা কাগজে এটা খুবই সুন্দর, কিন্তু যদি পদক্ষেপগুলো ঠিকঠাক মতো বাস্তবায়ন করা যেত তাহলে সেটা খুবই ভালো একটা বিষয় হতো বলে মনে করি। এবং অতীতেও এরকম ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেগুলোর কোনোটাই ঠিকঠাক মতো বাস্তবায়ন হয়নি। না হলে এই যে মাত্র কয়েকদিন আগে 2 সপ্তাহ হবে বোধহয়, যে পূজার যিনি ধর্ষক যিনি ছিলেন, যার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, সে কিন্তু জামিনে বের হয়ে এসছে। কিন্তু এই যে শুধু আইন করব, আইন পাল্টাবো এবং সেগুলো লিপিবদ্ধ হবে কোথাও, কিন্তু তারপরে সেটা সঠিক বাস্তবায়ন হবে না, এটা করলে কখনো কিছু হবে না। কিন্তু তাও ভালো যে এরকম একটা আইন পাশ করার কথা বলেছে, কিন্তু সেটা কতখানি বাস্তবায়ন হয় আমাদের নজর কিন্তু ওইদিকে থাকবে। নিশ্চয়ই। মানসুরা আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেছেন যে আমাদের নারীরা সত্যিই নিরাপত্তাহীন, আমাদের অনেক ব্যর্থতা আছে, ক্ষমা প্রার্থী। সরকার অনেক ছাড় দিয়েছে, এবার কঠোর হবে, কাউকে ছাড় দেবে না। সরকার কি কঠোর হতে একটু দেরি করে ফেললো কিনা? সেটা তো অবশ্যই। সরকার ক্ষমা প্রার্থী, যখন সরকার এটা স্বীকার করবে তখন সরকারের জন্য এটা অনেক বড় ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নেওয়া। কারণ প্রত্যেকটি নাগরিক, তাদের সুরক্ষার দায়িত্ব সরকারের। সরকার সেটা কখনোই অস্বীকার করতে পারে না। তো এতদিন ধরে এতবার বলা হচ্ছে যে মেয়েরা সহিংসতার শিকার হচ্ছে বিভিন্নভাবে, ছোট ছোট ঘটনা থেকে শুরু করে এই আজকের শিশু ধর্ষণ থেকে পর্যন্ত আসা। এটা তো এই ঘটনা তো একদিনের না, এটা চলমান গত কয়েক মাস ধরে চলছে। এতদিন পরে যদি সরকারের বোধোদয় হয় যে না, এখন আমরা ক্ষমা প্রার্থী, তাদের সেই দায়কে তো আমরা জাস্ট ফেলে দিতে পারবো না, যে আপনার সেই দায় গ্রহণ করতে হবে। আপনি ক্ষমা প্রার্থী হয়ে যে স্টেপ এখন পর্যন্ত নিচ্ছেন না, এখন পর্যন্ত আমরা দেখছি না যে আপনারা দৃশ্যমান কি স্টেপ নিচ্ছেন, তাহলে আমরা সেটাকে কি ধরে নেব? যে আপনারা ব্যর্থ। তো আপনাদের সেই ব্যর্থতাকে আপনারা কিভাবে ডিফাইন করবেন, আরও জনগণের কাছে আরও কি স্পষ্ট জবাবদিহিতা আপনাদের বাকি আছে, আপনারা সেইটা করেন। আমরা এখন পর্যন্ত কোনো স্টেপ দেখছি না যেটা দিয়ে আপনাদেরকে আমরা আসলেই ক্ষমা করতে পারবো। যে একজন শিশু ধর্ষণের শিকার হয়েছে, সেই যে ধর্ষক যে মেয়েটাকে ধর্ষণ করেছে, সে কি একদিনের মেন্টালিটিকে তৈরি হয়েছে? তা না। সে এতগুলো দিন দেখে এসেছে যে এটা করলে, এই ধরনের কাজ করলে তার কোনো অপরাধ বলে গণ্য হচ্ছে না, সে পার পেয়ে যেতে পারে। তার সেই অবস্থান থেকেই কিন্তু সে এই ধর্ষণ করতে এই সাহসটি পেয়েছে। সো এই দায় সরকারের। জি, অর্পিতা শ্যামা দেব, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন আমরা নারীরা সত্যি নিরাপত্তাহীন। তিনি ক্ষমাও চেয়েছেন, ক্ষমা করা যায় কিনা 7 মাস পরে এসে তিনি বলছেন যে আমাদের নারীরা সত্যি নিরাপত্তাহীন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গত 7-8 মাসে যেখানে মব ভায়োলেন্স করেছে ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে, ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্স করে যেখানে যে ঘটনা ঘটবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন কঠোর
হয়েছেন 7 মাস পরে, এই কঠোরতায় একটু আগে দেখালে অনেকগুলো ঘটনা এড়ানো যেত কিনা? আমি আপনার এই কথার সাথে একদমই একমত। ওনারা হলো গিয়ে এখন এসে আইন উপদেষ্টা বলছেন, মাহফুজ আলমও হলো গিয়ে বলছেন যে আমরা এখন কঠোর হব। কেন আমরা এখন কঠোর হব? আমরা তাহলে 7 মাস কি করেছি? আমরা তাহলে এই 7 মাস কি হলো গিয়ে আমরা কেন কঠোর হতে পারলাম না? তাহলে কি এই 7 মাসের ঘটনাগুলোর মানে কোনো হলো গিয়ে মানে এই যে কালকের যে শিশু ধর্ষণের ঘটনার পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা রাস্তায় বের হয়ে এসেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালকে হলো গিয়ে মশাল মিছিল হয়েছে, তাহলে কি সবসময় আমাদেরকে আন্দোলনের মাধ্যমেই হলো গিয়ে আমাদের দাবি আদায় করতে হবে? তখনই কি সরকারের টনক নড়ল যে না এখন তাহলে আমাদের কঠোর হতে হবে? এতদিন তাহলে কেন কঠোর হননি? এবং ঘটনাগুলো তো একটার পর একটা ঘটেই যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর ওড়নাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, তখন হলো গিয়ে একটা মব ভায়োলেন্স হলো গিয়ে হয়েছে, তখন হলো গিয়ে সরকার কোথায় ছিল? কেন হলো গিয়ে তাকে ছাড়া হলো? এবং হলো গিয়ে আইন উপদেষ্টা হলো গিয়ে হ্যাঁ আমাদের হলো গিয়ে বিচার ব্যবস্থা আরও ত্বরান্বিত করা হবে, কিন্তু আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, 2014 থেকে 2018 সালের মধ্যে 17,289টি ধর্ষণ হয়েছে এবং তার মধ্যে মাত্র 3,430টি বিচার কার্য সম্পন্ন হয়েছে। তো এইরকমই যদি থাকে যে আমরা আইন প্রণয়ন করলাম কিন্তু আইনের কোনো প্রয়োগ হলো না, তাহলে তো আইন প্রণয়ন করে আসলে কোনো লাভ নেই। আমাদের তো আইনের প্রয়োগটা দেখতে হবে এবং আবার সেটাও খেয়াল রাখতে হবে যে হ্যাঁ এর মধ্যে মানে কোনো নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়। কিন্তু আমি মনে করি যে ধর্ষকের যে শাস্তি সেটার ব্যাপারে আরও হলো গিয়ে জোরদার হওয়া উচিত এবং শুধু এরকম না যখন রাস্তায় মানুষ নেমে আসলো তখনই আমরা কঠোর হলাম, আর এর আগে হলো গিয়ে আমরা মানে দেখছি হচ্ছে এরকম একটা দায়সারা গোছের হলো গিয়ে কাজ চলমান। কোনোভাবে কি মনে হয় যে কোনো একটা ঘটনায় দাবি আদায় করতে হলে এই সরকারের, অনেকেই বলছেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে সারাদিন নজর রাখার চেষ্টা করেছি, যে মব ক্রিয়েট করতে হয়, কতগুলো মানুষ একত্রিত হলে তখন একটা দাবি আদায় হয়, মানে এইটাকে এইরকম টেন্ডেন্সি কি সরকারের মধ্যে আপনি দেখেন কিনা? সেটা আমি একদমই এক কথায় দেখছি সেরকমভাবে হলো গিয়ে বলবো না, কিছু কিছু ঘটনায় আমার এরকম মনে হচ্ছে যে যেমন স্পেসিফিক্যালি আমি এই ধর্ষণের ঘটনাটাতেই বলবো যে এতদিন পর্যন্ত কেন হলো গিয়ে সরকারের টনক নড়ল না এবং ধর্ষণের ঘটনাটা তো এরকম না যে কালকে হয়েছে তারপরে হলো গিয়ে রাস্তায় হলো গিয়ে মেয়েরা নেমে এসেছে, ঘটনা তো 3-4 দিন থেকে চলমান। 3-4 দিন সরকার কোথায় ছিল? 3-4 দিন ধরে কেন হলো গিয়ে সরকারের পক্ষ থেকে আমরা কোনো স্টেপ দেখলাম না? তো হয়তোবা সরকারের কিছু ব্যাপারে ঘাটতি রয়েছে বলে আমি মনে করছি। কাজী রোকসানা রুমা, আজকে থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যেই অপরাধী হোক না কেন, জাত ধর্ম বর্ণ দেখা হবে না, নারী বা পুরুষ দেখা হবে না, যিনিই অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, অধার্মিক হন, ধার্মিক হন, যাই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথাগুলো উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন। 7 মাস পর আজ এই সিদ্ধান্ত কেমন মনে হচ্ছে আপনার? প্রথমে হচ্ছে আমি মব জাস্টিস শব্দটাই বলতে চাই না, আমি এটাকে সন্ত্রাস বলতে চাই। তিনি বলেছেন, হ্যাঁ তিনি বলেছেন, কিন্তু আমি এটা বলতে চাই যে এখন যেটা আমরা চারপাশে দেখছি যে মব সন্ত্রাস। আর একটা কথা আপনি যেটা বলছিলেন যে সরকারও এটা এরকম একটা বিষয়ের জন্য অপেক্ষা করে আছে কিনা যে আচ্ছা একটা মব হবে তারপরে। সো আমরা এখন যে আমাদের সমাজে যে মবটা দেখতে পাচ্ছি, কোট আনকোট যে মবটা দেখতে পাচ্ছি, আর আন্দোলন যে প্রতিরোধ, দুটোকে আমি দুইভাবেই দেখতে চাই। মব আমি ওটাকে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়তে চাকরি করা, মানে গ্রন্থাগারে চাকরি করা একজন ছেলে এসে বলল যে তোমার আপু আপনার ওড়না একটু নিচে নামান, এবং তারপরে সেটার পক্ষে দাঁড়িয়ে গেল অসংখ্য মানুষ, হ্যাঁ তোমার ওড়নাটা একটু নিচে নামানোই দরকার ছিল, এবং তাকে গিয়ে ছাড়িয়ে আনলো। সো ওইটাকে আমি বলবো যে মবের কথা আপনি বলতে পারেন। কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন হচ্ছে যে নারীর নিরাপত্তা দিতে হবে, এইটাকে আমি কোনোভাবে মব বলবো না। যদি এটা গভর্নমেন্ট এখন মবের মধ্যে ঢুকে গিয়ে থাকে, মব শব্দটার মধ্যে, সেটা তাদের ব্যর্থতা বলবো আমি। কিন্তু এটা আসলে আপনি যেটা বলেছেন আমি ওটার সাথে পুরোপুরি একমত যে এখন তারা দেখছেন, এবং এই কথাগুলো তারা বলা শুরু করেছেন কখন, যখন দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা সব একসাথে জড়ো হয়েছে, মেয়েরা রাতে মিছিল করছে, মেয়েদের পাওয়ারটা যখন দেখতে পাচ্ছেন, তখন তারা ভয় বলছেন না, কী কারণে বলছেন আমি জানি না, কিন্তু এই ধরনের স্টেটমেন্ট তাদের মুখ থেকে আগে শোনা যায়নি যে যেখানেই দেখা হবে মব সেখানেই হচ্ছে তাকে ছাড় দেওয়া যাবে না, সে যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন।
অসংখ্য ঘটনা আমরা এই মবের মাধ্যমে ঘটতে দেখেছি, যেটা নারী নিরাপত্তাহীনতার ব্যাপার এবং যেটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখি যে নানা ধর্ম মানুষের সাথে অন্য ধর্মের মানুষেরা, মানে আমি সংখ্যাগুরু এই শব্দগুলো আমি বলতেই চাই না, সো ভিন্ন নানা ধর্মের মানুষের সাথে এগুলো হয়েছে, বা দুর্বল মানুষের সাথে সবলের অত্যাচার আমরা দেখেছি মবের মাধ্যমে। সেইগুলো যদি থামানো যেত, শুরু থেকে যদি থামানো যেত, সেই জায়গায় সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। ফলে এখন যখন তারা দেখেছেন যে চারিদিকে আবার আন্দোলন, এই হল থেকে মেয়েরা বেরিয়ে এসেছে রাতের বেলা, সো আমার মনে হচ্ছে যেন এটা একটা ভয় পেয়ে তারা হয়তো বলছেন এখন যে আচ্ছা ঠিক আছে আমরা সব কিছু দেখব। দুদিন আগে যখন এই একজন মেয়েকে যখন প্রকাশ্যে ধূমপানের অভিযোগে লালমাটিয়াতে একজন রিঙ্কু এসে যখন তার সাথে যখন মব সন্ত্রাস করলো, আর এলাকার আরও মানুষ নিয়ে, আরও অসংখ্য মানুষ নিয়ে বা পুরুষদেরকে নিয়ে, মানে যারা তার মতো চিন্তা করে তাদেরকে নিয়ে, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব দায়সারা গোছের একটা বক্তব্য দিয়েছেন এবং সেটাকে উনি পুরোপুরি মেয়েটার সাথে যে অন্যায় হয়েছে মেয়ে দুর্যোধনার সাথে পাশ কাটিয়ে তিনি এটাকে পুরোপুরি নিয়ে গেলেন ধর্মের জায়গায়, যে রোজা রমজানের দিনে আমাদের একটু বুঝে শুনে চলতে হবে, বা হচ্ছে উনি বললেন যে হ্যাঁ ধূমপান সবার জন্য খারাপ, অ্যাবসলিউটলি ধূমপান সবার জন্য খারাপ, সেটা পুরুষের জন্য নারীর জন্য। উনি কিন্তু যদি কেউ খায় সেটা তার স্বাধীনতা, শুধু এটা নারীর শরীরের বিষয় না যে নারীর শরীর হচ্ছে এটার জন্য হচ্ছে ভালনারেবল হয়ে যাবে বা এটা নারীর স্বাস্থ্যের জন্য সমস্যা। উনি সেভাবে দেখেননি বিষয়টা, আমরা ওনার বক্তব্যে সেটা পাইনি। উনি পরোক্ষভাবে একদম রিঙ্কু বা রিঙ্কু গং যারা ওখানে মব সন্ত্রাসটা করেছে তাদের পক্ষে সাফাই গেয়েছেন। ওনার বক্তব্যে একটা শব্দ ছিল না যে মেয়ে দুজনের সাথে অন্যায় করা হয়েছে। কাজী এগুলোকে তারা শুরু থেকে থামায়নি, বরং কোনো না কোনোভাবে তারা যেন এটাকে নীরবে সমর্থন দিয়ে গেছে। মানে আপনি কিছু বলেননি, মানে হচ্ছে আপনি তাকে নীরবে আসলে সমর্থনই দিলেন, আপনি যেহেতু কোনো শাস্তির আওতায় আনেননি। ইভেন আমরা গত পরশুদিনে বা গতকালই শুধু আমরা দেখলাম আমাদের মহিলা ও শিশু মন্ত্রক বিষয়ক উপদেষ্টা তিনি একটা বক্তব্য দিলেন এতদিন পরে এসে, যতদিন ধরে ওই মেয়েটার ঘটনা, মানে ওই দুজন লালমাটিয়ার ঘটনা ঘটলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটলো, তারপরে গতকাল এসে উনি বললেন যে পূজার রেপিস্ট যে সে যে জামিনে মুক্তি পেয়েছে এটা উনি জানেন না, খুব দুঃখজনক। আমি জানি, আমি একজন সাধারণ মানুষ, অসংখ্য মানুষ জানে, উনি জানেন না এটা উনি বললেন। এবং উনি বললেন যে মেয়েটা এখনো নারী হয়ে ওঠেনি বা পরিপূর্ণ মেয়ে হয়ে ওঠেনি, এটা ভুল বার্তা দেয়। তখন বোঝা যায় যে একজন মেয়ে হয়ে উঠলে বা পরিপূর্ণ নারী হয়ে উঠলে তাকে কি ধর্ষণ করা যায়। আমি জানি উনি এটা মিন করে বলেননি, কিন্তু যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদেরও শব্দ চয়নে বা খুব ঠিকঠাক কথা বলতে হবে, আদারওয়াইজ ভুল বার্তা চলে যাবে। এবং সেটা এত দেরিতে এসে উনি দিলেন যখন চারিদিকে আসলে আন্দোলনে ফুসে উঠেছে। এই আজকের আন্দোলনটা তো আজকের আন্দোলন না, এটা তো আসলে আমরা এই গত 7 মাস, তার আগে তো আমরা দেখেছি নানা সময়, গত 7 মাসে অসংখ্য ঘটনা ঘটেছে। বাসের মধ্যে ধর্ষণ হয়েছে, সেটার হচ্ছে জামিনে আবার সেই বাস চালকরা মুক্তিও পেয়ে গেছে। সো এইগুলো আসলে একদিনের ফল না, এটা দীর্ঘদিনের ফল। কাজে আজকে এটা এসে ওনারা বলেছেন, বোধোদয় হয়েছে, আমরা আশা করছি ওনারা যেটা বলেছেন সেটা করে দেখাবেন, এটা শুধু কাগজে লেখা থাকবে না। জি, মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী হেনস্থার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেছেন এ ঘটনায় তাকে চাপ দিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে, সেটা আজকে বলেছেন। যেদিন মামলা প্রত্যাহার করানো হয় সেদিন সেই যৌন নিপীড়ক জামিন পেয়েছিল। আইন উপদেষ্টা বললেন খতিয়ে দেখবেন, অথচ সেই ছাত্রী যমুনা টেলিভিশনকে নিজে বলেছেন তিনি নিরাপদ বোধ করছেন না বলেই মামলা তুলে নিয়েছেন। আমরা তার কথাগুলো একটু শুনতে চাই। প্রডিউসার পরশ সাত্তার আমাদেরকে যদি ফোন রেকর্ডটা একটু শোনানোর ব্যবস্থা করেন। আমাকে প্রচুর পরিমাণে হেট কমেন্ট করা হয়েছে, আমাকে রেপের থ্রেট দেওয়া হয়েছে, আর সেই সাথে আমার ফ্যামিলি কেউ যাতা বলে আমার সেফটি নিয়ে কনসার্ন। আমাকে কি আমার রাষ্ট্র আদৌ সেফটি দিতে পারবে? আপনি হয়তো আজকে দেখেছেন যে অভিযুক্তকারীকে ফুলের মালা গলায় দিয়ে হচ্ছে তাকে বরণ করা হচ্ছে, কিন্তু আমি বের হলে হয়তো আমার মুখ ঢেকে বের হতে হবে, কারণ আমি ওই সেফ ফিল করতেছি না যে আমি হচ্ছে সুন্দর মতো নর্মাল পোশাকে যেভাবে আমি এতদিন বেরোতাম ওভাবে আমি বের হতে পারবো, এটা এতটুকু আমি সেফ ফিল করি না। সো আমি মামলাটা আসলে কিসের ভিত্তিতে চালিয়ে নেব? সরকার জানে না কেন এই ছাত্রী মামলা তুলে নিয়েছে, কি মনে হয়? এই কথাগুলো, এই ঘটনাগুলো এত ফ্রাস্ট্রেটিং আমাদের জন্য, আমাদের মেয়েদের জন্য, যে আমরা আলোচনাই আর করতে চাই না এগুলো নিয়ে। প্রথমত যে দেশে এত বড় একটা ঘটনা ঘটলো, শাহবাগ থানার সামনে ওদিন রাতে যে এত বড় মব হলো, সেটা সরকার জানে না। মানে
না একটা মানে থানা মামলা কেন তুলে নিয়েছে ওই শিক্ষার্থী সেটা আইন উপদেষ্টা জানেন না, মানে এখন তাকে কোনো চাপ সেই দেওয়া হয়েছে কিনা? এত বড় একটা ঘটনা আমরা জানি, এত বড় একটা ঘটনা, থানার সামনে এত বড় মব, সেখান থেকে থানা থেকে মানে ছাড়িয়ে নিতে আসছিল মব তৈরি করে যে ওই যৌন নিপীড়ককে, এরপরে আদালতে গেল, সেখান থেকে এখন আমার এখানে একটা কথা আছে যে জামিনযোগ্য কোনো মামলা যদি হয় তাহলে আদালতে গেলে সেই নিপীড়ক যেই হোক না কেন সে জামিন পেয়ে যাবে। এখন আপনার দেখতে হবে যখন একজন ভিকটিম থানায় যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে নিয়ে গিয়েছে সেখানে, থানায় যায়, তো তারও সেই সবসময় একজন মানুষ, সাধারণ মানুষ তো আইনের গেরাকল বুঝবে না, তাকেও সেই কোন আইনে মামলা দেওয়া হচ্ছে, কিভাবে হচ্ছে, থানার বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিজেই তো গার্ডিয়ান ছিল এখানে, তো তাদেরও সেখানে দিক নির্দেশনা দরকার ছিল। তো সবার পক্ষ থেকে সেটা ছিল একটা অবহেলা। ইনফ্যাক্ট এই যৌন নিপীড়নকারী আজকে সাসপেন্ডেড হয়েছে, কতগুলো দিন গিয়েছে, যে এতগুলো দিনে কারোর মনে হয় না যে ওকে সাসপেন্ডেড করা দরকার, আজকে কেন? ওই দিন জামিন হওয়ার পরে তার মাথায় পাগড়ি দিয়ে, হাতে কোরআন দিয়ে, কত বড় অবমাননাকর ঘটনা এটা। এটা তো ধর্মীয় দৃষ্টিতে অবমাননাকর যে একজন নিপীড়ককে এইভাবে ফুলের মালা দিয়ে তারা নিয়ে আসছে। এবং সেইখানে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে আপনারা দেখবেন যে কখনো বর্তমানে যারা প্রভাবশালী বিভিন্নভাবে রাজনৈতিকভাবে, তাদের আশেপাশে সেই মানুষগুলো ছিল। এবং সেই মানুষগুলো আমি মনে করছি যে এই যে মব করার সাহস, যে আমি যাচ্ছি, আমি থানায় যাব, থানায় গিয়ে এই কাজটা করে ফেলবো, আমাকে কেউ কিছু, আমাকে ধরা ছোঁয়ার বাইরে ভেতরে কেউ রাখতে পারবে না, আমি যা মন চাই করতে পারবো, এই কনফিডেন্স এটা তারা কোথায় পেয়েছে? কোনো না কোনো পাওয়ারের আশ্রয়ে করেছে সেটা। এবং সেই যে ঘটনা, সেই এত বড়, মানে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছি, সব নারীরা আমরা প্রতিবাদ করেছি যে এটা কী ঘটনা ঘটলো, যে স্টেটমেন্টটা ছেলেটা থানা থেকে দিয়েছে, এত ডিসগ্রেসফুল একটা কমেন্ট, যেটা শোনার পর মানে আমাদের মনে হচ্ছিল যে আমাদের কান কেন আছে। তো সেই ধরনের কমেন্ট শোনার পরে এরপরে এই মেয়েটার সেই থানা থেকে সেই কেসটা প্রত্যাহার করতে মেয়েটা বাধ্য হলো। এবং বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে একটা ইমপ্লাইড প্রেশার ছিল যাতে সেই মামলাটা প্রত্যাহার করে নেয়। তো এই যে এই ধরনের ঘটনা ঘটছে, সেটা সারা দেশ জুড়ে ছেয়ে আছে, মেয়েরা প্রতিবাদ করছে, সবাই প্রতিবাদ করছে, কিন্তু আমাদের আইন উপদেষ্টা জানেন না। এটা কিছুক্ষণ আগে আপা বলছিলেন যে ফরিদা আক্তারের কথা, উনি স্টেটমেন্ট দিয়ে আমি দেখলাম যে দর্শনের প্রচন্ড তীব্র নিন্দা জানাচ্ছেন। শারমিন মুর্শিদের কথা বলেছেন। জি না, আমি ফরিদা আক্তারের কথা বলছি যে উনি দর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। আমরা রাষ্ট্রের একজন উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে যে একজন মানুষ, তিনি কি নিন্দা জানাবেন এটা শোনার জন্য আমরা বসে আছি? আমরা নিন্দা তো আমরা সাধারণ মানুষ জানাই, যে যাচ্ছি একটা ঘটনা ঘটলো, খুব খারাপ, নিন্দা জানাইলাম। উনি কেন নিন্দা জানাবেন? উনার সে নিন্দা শোনার জন্য তো আমরা বসে নেই। উনি সরকারের নীতি নির্ধারণের পর্যায়ের মানুষ, উনি একজন নারী সেখানে আছেন। আমরা নারী সমাজ প্রত্যাশা করব যে উনি সেখানে আমাদের হয়ে আইন কিভাবে সেখানে আইন চলবে বা উনি কিভাবে সেই পরামর্শ দিতে পারেন। উপদেষ্টা মানে তো উনি অ্যাডভাইজার, তো ওনার তো সেই কাজ করা দরকার। উনি এখানে আসছেন নিন্দা জানাতে, উনি আমাদেরকে সেই সহমর্মিতা দেখাচ্ছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি এই জিনিসগুলো কিছু মানুষের মনে হচ্ছে যে না এগুলো খুব রোমান্টিক, কিন্তু এগুলো রোমান্টিক না। এইগুলো মূলত এই যে মব প্রতিদিন তৈরি হচ্ছে, সেগুলোর পিছনে এই যে এইসব ঘটনার স্পষ্টত ইন্ধন আছে। এই যে এইসব কথাবার্তার, যে আমি ফেসবুকে স্ট্যাটাস আমি দিচ্ছি, আমি সাধারণ মানুষ, আমি রাজনৈতিক কর্মী, আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন, কিন্তু একজন উপদেষ্টাকে সেটা দিতে পারেন। ওনার কি ফেসবুকে জানানোর কথা যে উনি তীব্র নিন্দা জানাচ্ছেন? আমরা তো সেটাতে আপত্তি জানাই, তাকে অ্যাকশনে দেখতে চান, হ্যাঁ, তাই তো মানসুরা? অবশ্যই তাকে অ্যাকশনে দেখতে চাই, অ্যাকশন নেওয়াই তো তার কাজ। জি, অর্পিতা শ্যামা দেব একটা ফেসবুক স্ট্যাটাস একটু পড়ে শোনাই, বেশ কয়েকজন শেয়ার করেছে এবং বেশ ঘুরছে কথাগুলো সোশ্যাল মিডিয়ায়। সেদিন 32 ভাঙাভাঙি কোনো ইমার্জেন্সি কিংবা অত্যাবশ্যক কিছু ছিল না। 2 পালোয়ান হাসনাত সার্জিস দিন রাত লাগাতার সেসব নিয়ে পোস্ট করেছে। এক একটা পোস্টের রিয়াকশন 100K ছাড়াই যেত। ফলাফলস্বরূপ আমরা দেখলাম কি বিপুল সংখ্যক মব চেইন রিয়াকশন হিসেবে আরও কয়েকদিন অন্যান্য বিষয়েও মববাজি চললো। কিন্তু একটা বাচ্চা 8 বছরের শিশু মৃত্যুর সাথে লড়তেছে, লাইফ সাপোর্ট ওর বাঁচার রেট 2 থেকে 3% ছিল। এই মুহূর্তে ইমার্জেন্সি মেডিকেল বোর্ড গঠন হয়েছে। ইভেন আজকেও এক বৃদ্ধ বেলুনের লোভ দেখায় এক বাচ্চাকে রেপ করছে। জাস্ট 3-4 দিন আগে 3 বছরের বাচ্চা দোকানে চকলেট কিনতে গিয়ে রেপড হয়েছে।
তারও 2 দিন আগে ওয়াজ শুনতে যেয়ে রেপড হতে গিয়ে ব্যর্থ হওয়ায় খুনের শিকার হলো। এগুলো জাস্ট চাইল্ড কেস, অন্যান্যগুলো মেনশনই করলাম না। কিন্তু এসব বিষয়ে হাসনাত সার্জিসরা কোনো শব্দ করে নাই। ছোট ছোট বাচ্চাগুলো রেপড হোক, মরুক, নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হোক, ওদের কি? ওরা চাইলেই পারতো এই ইস্যুগুলোতে একটা বড় প্রোটেস্ট করতে, করে নাই। কেন করে নাই? কিছু স্বার্থ হয়তো আঁচ করা যায়। নাগরিক কমিটি, এনসিপি, নতুন দলটির অন্য সব ইস্যুতে সরব। নারীর প্রতি নির্যাতন প্রতিরোধ নিয়ে কি ঠিক ততটাই নীরব কিনা? প্রথমে আমি একটা জিনিস বলে নিতে চাই, হাসনাত সার্জিসের কথা যেহেতু এসেছে, ওটা ওনাদের ব্যক্তিগত বিষয়। ওনারা ব্যক্তিগত জায়গা থেকে কেন হলো গিয়ে কোনো বক্তব্য প্রদান করলেন না। আমি যদি জাতীয় নাগরিক পার্টির কথা বলি, আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে 2-3 দিন আগে আমাদের একটা প্রেস রিলিজ গিয়েছে এবং হলো গিয়ে কালকে একটা বিক্ষোভ সমাবেশও হয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টিতে আমরা যারা নারীরা আছি এবং আমাদের যিনি আহ্বায়ক আছেন বা সদস্য সচিব আছেন, আমাদের সবারই এটা নিয়ে মিটিং হয়েছে, আমাদের কথাবার্তা হয়েছে এবং এই বিষয়টা সবাই নিন্দা তো জানিয়েছেনই এবং সবাই উদ্বেগজনক একটা অবস্থায় আছেন। কালকে যেরকম রাত্রে হলো গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী উনি হলো গিয়ে অবস্থান কর্মসূচি নিয়েছেন, সেখানে আমিও রাত্রেবেলা ছিলাম। আমাদের নাগরিক পার্টির সামান্তা শারমিন আপু ছিলেন, সাদিয়া ফারজানা দিনা ছিলেন, আমাদের আরও নাগরিক পার্টির সদস্যরা হলো গিয়ে ওখানে গিয়েছেন, ওনার সাথে ছিলেন। আমরা ওনার সাথে হলো গিয়ে আমাদের সহাবস্থান জানিয়েছি এবং আমাদের নেতাকর্মীরা সবাই হলো গিয়ে এই ঘটনার সাথে হলো গিয়ে তাদের সহাবস্থান জানাচ্ছেন। আমরা নাগরিক পার্টি অবশ্যই নারীদের যে নিরাপত্তার যে জায়গাটা, সেটা যে নিরাপত্তাহীনতায় নারীরা ভুগছেন সেটা আমরা উপলব্ধি করতে পারছি এবং আমরা এই ব্যাপারে একদমই হলো গিয়ে নিন্দা তো জানাই। আমরা এরকম না যে নাগরিক পার্টি এই ব্যাপারে কথা বলছে না বা এই ব্যাপারে তারা চিন্তা করছে না। অর্পিতা শ্যামা, আপনাদের আহ্বায়ক যেটা বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থায় নির্বাচন কি করে সম্ভব, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। নির্বাচনটা পেছালে সবচেয়ে বেশি লাভবান হন আপনারা, এটা আপনারাও জানেন, সাধারণ জনগণও ওভাবেই ভাবে বিষয়টা। কোনোভাবে কি আপনারা এই ধরনের ঘটনা হলে একটু অন্য ঘটনার চেয়ে নির্বাচন এগিয়ে আসলে যতটা প্রতিরোধী হন, কিন্তু এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা ভায়োলেন্স হচ্ছে বা নারী নির্যাতন হচ্ছে, সেসব জায়গায় আপনাদের ভয়েসটা তত বেশি শক্ত হয় না, কারণ নির্বাচনটা পেছালে আপনাদের সুবিধা, সেই কারণে? আমি ব্যক্তিগতভাবে একদমই এরকম মনে করছি না যে হলো গিয়ে নির্বাচনের সাথে এটার হলো গিয়ে কোনো সম্পর্ক আছে, কারণ নির্বাচন একটা ডিফারেন্ট বিষয়। আর এখানে হলো গিয়ে একটা মেয়ের ধর্ষণ হয়েছে, যেখানে একটা মেয়ে হলো গিয়ে, আমি যদি আসিয়ার ঘটনাটাকে নিয়ে আসি, সে তার হলো গিয়ে বাসায় নিরাপদ না। তারপরে হলো গিয়ে চট্টগ্রামেও হলো গিয়ে একটা ঘটনা ঘটেছে, যেখানে মহিলা ওনার স্বামীর সাথে ছিলেন এবং ওনাকে ধর্ষণ করে তারপর ওনার জিহ্বা কেটে দিয়ে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়েছে। তো এই ব্যাপারটার সাথে একদমই নির্বাচনের ব্যাপারটা আসলে আসে না। উনি আমাদের আহ্বায়ক যে বিষয়টা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, যে সংস্কারের ব্যাপারটার সাথে নির্বাচনের যে মানে এই সংস্কারটা না করে নির্বাচনটা না করার কথা বলেছেন, কিন্তু মানে এটা হলো গিয়ে এই নারীদের এই নিরাপত্তার বিষয়টাকে আমরা যদি নির্বাচনের সাথে জড়িয়ে ফেলি তাহলে এটা একদমই হয় না এবং আমরা এটাকে জড়াচ্ছেন না। জি, কাজী রোকসানা রুমা, আওয়াজ উঠেছে নারীর প্রতি সহিংস বিদ্বেষী কথা বলা হয় এমন সমাবেশ বন্ধ করার। কেউ কেউ বলছেন কোনো সমাবেশেই নারী বিদ্বেষী কথা বলা না যায় এমন একটা আইন করতে। এই আইডিয়াটা কেমন মনে হচ্ছে আপনার? ভীষণ। এটা সবার আগে বোধহয় অন্যান্য অনেক কর্মকাণ্ড যদি উদ্যোগ নেয় সরকার, তার মধ্যে এটা সবচেয়ে বেশি জরুরি। কারণ আমাদের বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে, এটা তো আজকে নতুন না, এটা দীর্ঘ বছর ধরে আমরা দেখছি, ওয়াজ মাহফিলগুলোতে যেভাবে নারীর প্রতি বিদ্বেষ প্রদর্শন করা হয়, যেভাবে এবং যেরকম অঙ্গভঙ্গি করা হয়, এত কুৎসিত আমরা বোধহয় আর কোথাও কাউকে দেখি না। এবং মানে কি দুঃখজনক না, একজন মানুষ তো হঠাৎ করে আসমান থেকে আসেনি, কোনো একজন পুরুষকে কোনো একজন মায়ের গর্ভ থেকেই বের হতে হয়েছে। সেই পুরুষ যখন নারী সম্পর্কে যে ধরনের কথা বলে, আমরা জাস্ট অবাক হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই যে সে কী করে বলে। উনি তো একজন মায়ের সন্তান। আমার কাছে মনে হয় যে আসলে ওনার ওই মানবিকতার জায়গাটা তো তখন থাকে না, এটা অনেক বেশি রাজনৈতিক, ধর্মীয় রাজনৈতিক, ধর্ম নিয়ে বিজনেস করার জায়গাটা। সো সে কারণে তারা এটাকে বলে ফেলে, কারণ এইটা অনেক বেশি চটুল চটকদার, এটার ভিউ অনেক বেশি এবং এটা ভালো বিক্রি হয়, মানে সোশ্যাল মিডিয়াতে অনেক বিক্রি হয়। সো ওনারা আসলে ওনাদের কথা বিক্রি করেন। সো যেহেতু এটা বিক্রি করেন, সো ওই রকমের শব্দ যত বলবেন তত হচ্ছে এটা মানুষ বেশি পছন্দ করবে, ভিউ বাড়বে। কারণ হচ্ছে সামনে সবাই বসে থাকে আরও পুরুষরা, এবং একটা জয় জয়কার দিয়ে উঠছে, তারা বুঝে না বুঝে দিয়ে দিচ্ছে।
বোধহয় গত সপ্তাহেই একটা ভিডিও খুব সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ালো যে একজন এরকম ধর্মীয় বক্তব্য দিচ্ছেন কোনো একটা ওয়াজে, বোধহয় একজন একদম হচ্ছে মেয়েরা এসেছে, কোনো নারীরা এসেছে বোধহয় ওয়াজ শুনতে বা কিছু, এবং তাদেরকে বলেছে যে ওদেরকে এখানে ওনাদের সরাও। 2 বার সরানোর পরে বলেছে ওনারা যদি না সরে লাথি মেরে বের করে দাও। এরকম অসংখ্য জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা অসংখ্য জিনিস দেখতে পাচ্ছি নারীকে কতটা ছোট করা যায়। নারী যে একটা ভোগ্য বস্তু, তাকে সে হচ্ছে যে সম্পদ, তাকে বিক্রি পর্যন্ত করে দেওয়া যায়। মানে এগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না সিম্পলি। সবার আগে আইন করে এইটা একদম বন্ধ করে দেওয়া উচিত। ওয়াজ ধর্মীয় যদি আলোচনা করতে হয় করবে, সেটার তার সীমাবদ্ধতার মধ্যে রেখে। এটা নারীর বিদ্বেষের জায়গা না, অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ ছড়ানোর জায়গা এটা না। আমার মনে হয় এই জায়গায় সরকারের সবচেয়ে আগে কাজ করা দরকার। সমস্ত মসজিদগুলোতে এবং এরকম যারা ধর্মীয় বক্তব্য প্রদান করেন, যারা ওয়াজে যান, শুধু আমি মসজিদের কথাই বলছি না, সেটা অন্যান্য ধর্মেরও যেসব উপাসনালয়গুলো আছে, সেখানে যারা এই অনেক মানুষের সামনে বসে তারা যেসব উপদেশ দেন বা ধর্মীয় কথা বলেন, তাদের প্রত্যেককে নিয়ে কোনো একটা কিছু গঠন করা দরকার, কোনো একটা তাদেরকে বোঝানো দরকার বা তাদের সাথে কোনো একটা এগ্রিমেন্টে যাওয়া দরকার যে এই যে ধর্ষণ এবং নারী নির্যাতন বা যৌন নির্যাতন যাই বলি না কেন, এর বিরুদ্ধে যেন তারা কন্টিনিউয়াস কথা বলেন। এবং ওয়াজ মাহফিলে যদি আমরা এরকম কোনো রকমের কোনো বক্তব্য শোনা যায়, তাহলে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা উচিত একদম। মানে আমরা এটা শুনতে ভালো লাগে না যে এবং সোশ্যাল মিডিয়াতে থেকে এগুলো কিভাবে বের করে ফেলা যায়, এই ভিডিওগুলো, এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো যেন প্রচার না হয় সেই ব্যবস্থাও করা দরকার। কারণ আমাকে বলছে যে লাথি মেরে বের করে দাও, মহিলাদের ওইটা দেখবো নাকি, মুখ দেখবো নাকি। মানে এটা বাংলাদেশের 51% আমরা, সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমার এটা শুনতে হয় যে আমাকে বলছে লাথি মেরে বের করে দাও। আমাকে শুনতে হচ্ছে সে জিওবা দিয়ে এবং সাউন্ড করে মানে এরকম শব্দ করছে যে আমি হচ্ছি চিনি, সো এখানে পিঁপড়া পড়বে, আমি হচ্ছি তেঁতুল, দেখলে জিভে লালা আসবে। এইটা নেওয়া যাচ্ছে না। সো এখন আমাদেরকে সাপোর্ট করার একটাই আছে যে যারা বন্ধু মানে সমমনা পুরুষরা আছে এবং নারীরা যারা আমরা ভুক্তভোগী আছে এবং সমমনা যারা আছে, এবং সরকারের ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা নিতে পারে এইগুলো আইন করে বন্ধ করা এবং তাদেরকে উদ্বুদ্ধ করা। সরকার স্কুল কলেজগুলোতে এরকম কিছু নানা মানে লং টার্মের প্রোগ্রাম চালু করতে হবে, শর্ট টার্মের প্রোগ্রাম চালু করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর এক্ষেত্রে বিরাট একটা ভূমিকা আছে, কারণ সব জায়গায় রাজনৈতিক দলগুলো যখন যে রাজনৈতিক দল পাওয়ারে থাকে বা যারা বিরোধী দলেও থাকে, গত অনেক বছর যাবৎ বিরোধী দলে কেউ নেই, ছিল না আর কি। সো সবারই আসলে এই জায়গাগুলোতে খুব ভালো একটা স্ট্যান্ড নেওয়া দরকার। আমি আশা করছি যে আপনাদের নতুন দল যারা এসছে তারাও এই জায়গাটা, সবাই ইয়াং কাজে তারাও নেবে, কিন্তু এই ওয়াজ থেকে এটা বন্ধ করে যাওয়া উচিত একদম। আরো আলোচনা হবে, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম আছেন। মানসুরা আলম, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খুব অবাক হয়ে দেখলাম যে ধর্ষণের শিকার শিশুটির হাসপাতালে বেডে শুয়ে থাকা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতিত মানে নারীর ছবি এভাবে প্রকাশ হচ্ছে, মানে এতে করে যে পরবর্তীতে তার পরিবার, তার জীবনটা কি পরিমাণ দুর্বিষহ হয়ে উঠবে, এটা আমরা আসলে কবে আমাদের বোধোদয় হবে? এটা আসলে বলবো কি, আমি এটা গত 17 বছরের শিক্ষা, যে এই গত 17 বছরে আমাদের মধ্যে মূল্যবোধের যে শিক্ষা, আপনার এডুকেশন সিস্টেম যেটা ছিল সেখানে মূল্যবোধ বলতে আমরা কোনো কিছুই শিখিনি, আমাদের প্রজন্ম শিখেনি। সো এইসব জায়গায় একটা বাচ্চা মেয়ে তার পুরো জীবনটা পড়ে আছে, এবং ধর্ষণ আমরা চাইলে কিন্তু আমরা এখন মানুষের মেন্টালিটি বদলে দিতে পারছি না। আপনি আমি যেভাবে চিন্তা করছি, সেখানে আমি গ্রামের একটা মানুষকে, একজন নারীকেও সে চিন্তা করাতে পারবো না যে এই যে মেয়েটা ধর্ষিত হয়েছে সেটা ওর দোষ না, এটা কার দোষ? ধর্ষকের দোষ। দেখবেন ও যখন বড় হবে, বেঁচে থাকলে বড় হবে, ওখানে কোনো না কোনোভাবে সেই বুলির শিকার হতেই হবে। আপনি যা দেখেছেন, আমি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেখেছি, এবং সেটা এত হতাশাজনক যে আমি কয়েকজনকে বললাম যে ভাই তুমি এটা কেন ছড়াচ্ছ, তুমি এটা কেন দিচ্ছ, মানে এটা তো তোমার দেওয়ার কথা না। এটা একটা বাচ্চা মেয়ে, শুধু বাচ্চা মেয়ে না, সবসময় ভিকটিমের ছবি দেওয়া যাবে না ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমাদের মধ্যে গ্রো এখনো করে উঠতে পারিনি। আর আরেকটা কথা আপনাকে বলতে চাই, যে আলোচনা হচ্ছে ধর্ষণের বিচার নিয়ে, তো সেখানে বিভিন্নজন বিভিন্ন মত দিচ্ছেন।
তো ইদানিংকালে একদিকে যেমন মব ক্রিয়েট হয় চারদিকে, অন্যদিকে আবার তাত্ত্বিক আলোচনা অনেক বেশি হচ্ছে। যেমন ফাঁসি, আমরাও জানি, আমি আইনের ছাত্রী, আমিও জানি যে ফাঁসি কখনোই একটা শাস্তির জন্য যোগ্য সমাধান না। আপনাকে অবশ্যই আদার ওয়ে ট্রাই করতে হবে যে কীভাবে সেই ফাঁসি থেকে কমিয়ে ফাঁসি না দেওয়া যায়। কিন্তু যখন নারীর প্রতি সহিংসতা হয় এবং নারীরা মানে দুর্বল সাইড থেকে আমরা যেই সহিংসতাটার শিকার হই, সেটার সমাধান অবশ্যই কঠোর শাস্তি সবসময়। এখানে কোনো তাত্ত্বিক আলোচনা চলে না। তাত্ত্বিক আলোচনা বাংলাদেশের মতো দেশে তো আরও চলে না। সেটা আপনি উন্নত দেশগুলো আছে, আপনি আমেরিকায় লন্ডনে বসে সে আলোচনা দিতে পারবেন যে এখানে আমার জুরিসপ্রুডেন্স, এখানে আমার ক্রিমিনোলজি কীভাবে কাজ করতে পারে। বাংলাদেশের মতো জায়গায় আপনাকে কঠোর শাস্তির বিধান রাখতে হবে। আমরা যেমন দেখেছি 2002 সালে সেখানে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2002 সেটা হয়েছিল, যে অ্যাসিড নিক্ষেপ, আপনারা জানেন যে সেই অ্যাসিড নিক্ষেপ কত ভয়াবহ ছিল। সেখানে আপনার দ্রুত বিচার করার মাধ্যমে এবং ফাঁসি, ঘন ঘন কয়েকটি ফাঁসি দেওয়ার মাধ্যমে কিন্তু সেই জিনিসটা আর ছড়াতে পারেনি, এটাকে কন্ট্রোলে আনা গিয়েছে। তো সেম এখনও যখন ধর্ষণ খুব বাজেভাবে ছড়াচ্ছে এবং অপরাধীরা তাদের সমস্ত প্রমাণ লোপাট করার সুযোগ পাচ্ছে, তারা তাদের ন্যারেটিভও তৈরি করতে পারছে বিভিন্ন জায়গায়, দেখবেন যে কিছু কিছু মানুষ এই দর্শকের পক্ষে দাঁড়িয়ে যায়। এটা হতাশাজনক। এটা আমরা চাইলেও, আমরা পলিটিক্যালি কোনোভাবে এটা কন্ট্রোল করা সম্ভব না। আপনাকে বলছি যে এটা গত 17 বছরের শিক্ষা। আপনি চাইলেও এখন মানুষের চিন্তাভাবনাকে আর কন্ট্রোল করতে পারছেন না। আপনি যত ভালো মানুষ হন, যত বড় রাজনীতিবিদ হন, আপনি বলছেন কিছু মানুষ শুনছে, কিন্তু কিছু মানুষ আপনার বিপক্ষে দাঁড়াবেই। তো এইটা আসলে ব্যাপক জনসচেতনতামূলক কাজ। এই যে আপনি কিছুক্ষণ আগে ওনাকে প্রশ্ন করেছিলেন যে 2 ছাত্র নেতার ব্যাপারে, যে তারা সব বিষয়ে কথা বলে, কিন্তু এই বিষয়টা নিয়ে তারা কথা বলে নেই। তো এটা আপসেটিং, মানে আপনারও আমার মনে হয়েছে যে আপনি ওটাতে আপসেট, যে তারা সাংবাদিক কোনো কিছুতে রিঅ্যাকশন দেয় না। আমি আপসেটও না, আমি খুশিও না, কোনো কিছু না। আমি যা তথ্য সেটা শুধু তাকে উপস্থাপন করেছি। তো এখন এই যে জিনিসটা, তারা এই রিঅ্যাকশনটা, যদি তারা রিঅ্যাকশনটা দিত, যে তারা সব বিষয়ে কথা বলে, তাদের অনেক ফ্যান ফলোয়ার, তারা যদি এই জিনিসটাতে রিঅ্যাকশন দিত, তাহলে কি হতো, যে সচেতনতাটা আরেকটু বৃদ্ধি পাইতো। যে মানুষগুলো তাদেরকে ফলো করে, সেই মানুষজন তাদেরকে বুঝতো যে হ্যাঁ, এখন আমি তাকে ফলো করছি, সে আমার নেতা, আমার নেতা বলছে যে আমাকে এই কাজটা করা যাবে না, আমার এই মন্তব্য করা যাবে না, আমাকে এই শিশুর ছবি ছড়ানো যাবে না, সুতরাং আমি এটা ছড়াচ্ছি না। এই সচেতনতামূলক অবস্থান থেকে এই কথাটা কিন্তু উঠেছে। এবং যেই ধর্ষণের শাস্তি, আমার মনে হয় না যে এখন আমাদের কোনো তথ্যের দিকে না গিয়ে কঠোর শাস্তি, আপনি বলছেন সবচেয়ে কঠোর শাস্তিটা এখানে অ্যাপ্লাই করা উচিত। অর্পিতা শ্যামা, জুলাই অভ্যুত্থানে শহীদদের স্ত্রীদের শ্বশুর বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। সরকার যে সহায়তা শহীদ পরিবারকে দিবে বা দিচ্ছে, সেটার অংশটুকু বুঝে পেতে সমস্যা হচ্ছে স্ত্রীদের। এবং একজন উপদেষ্টা প্রশ্ন তুলেছেন, আপনাদের কি মনে হয় এই পচে যাওয়া সমাজ 5 মাসে পাল্টে দেব? জুলাই অভ্যুত্থানে শহীদদের স্ত্রীরা যে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, সেটা আপনাদেরই একটা অনুষ্ঠানে সম্ভবত তারা এই অভিযোগ করেছে। এবং উপদেষ্টা যিনি কথাটা বলেছেন, তিনি গতকালকে মাগুরার যে ঘটনা, ধর্ষণের ঘটনা, সেখানে মেডিকেল থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেছেন 5 মাসে হয়তো সমাজ পাল্টানো যায় না, কিন্তু 5 মাসে শহীদদের স্ত্রীদের হেনস্থা হবার হাত থেকে রক্ষা তো করা যেত, সেটা করা যেত নিশ্চয়ই। অবশ্যই সেটা রক্ষা করা যেত। যেহেতু হলো গিয়ে আমাদের বিভিন্ন শহীদ পরিবারের সাথে হলো গিয়ে কথা হয়েছে, শহীদ পরিবারের বোন, মা বা স্ত্রী যারা আছেন তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। এই ব্যাপারগুলো আমি মনে করি এখানে সরকারের তো অবশ্যই ঘাটতি আছে, মানে তাদের দিকে তাকাচ্ছে না, বা হলো গিয়ে তাদের যে প্রাপ্য অধিকারটা, সেই অধিকারটা তারা পাচ্ছেন না। আমি হলো গিয়ে একজনের কথা যদি হলো গিয়ে শেয়ার করি, তাহলে ব্যাপারগুলো খুবই দুঃখজনক। আসলে ঘটনাগুলো যখন ঘটে, আমাদের হলো গিয়ে ওনার বোন আর কি, তো বোন হলো গিয়ে ভাইয়ের, ছোটবেলা থেকে বোনই ভাইয়ের হলো গিয়ে দেখাশোনা করছেন। তারপরে হলো গিয়ে এখন যেটা হয়েছে, বাবা তেমন একটা দেখাশোনা করেননি, বাবার আরও দ্বিতীয় বিবাহ ছিল, বাবা বোন আর ওনার ভাই যে তাকে দেখাশোনা করেননি। যেই ছেলেটা হলো গিয়ে শহীদ হয়ে গেল, তারপরে হলো গিয়ে
বোন তো এখন তার ভাইকেই সে ছোটবেলা থেকে মানুষ করেছে, সে এটা নিয়ে খুবই হলো গিয়ে আত্মহারা। তারপরে যখন টাকা দেওয়ার বিষয়টা আসলো, এখন বাবা দাবি করছে যে ছেলে তো হলো গিয়ে আমার, কিন্তু এতদিন ধরে হলো গিয়ে ছেলের সাথে তার কোনো হলো গিয়ে যোগাযোগ নাই। এখন সে হলো গিয়ে বলছে যে তার মেয়ের হলো গিয়ে দোষ, মেয়ে হলো গিয়ে ইচ্ছে করে টাকা পয়সা নিতে চাচ্ছে। তো অত্যন্ত দুঃখ লাগে আসলে এসব ঘটনাগুলো দেখলে, যে এই যে সমাজের যে অবস্থা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনে খুব অ্যাক্টিভ পজিশনে ছিলেন, তিনি আপনাদের দলে যোগ দিয়েছেন, মানে তাকে কি কখনো আপনারা ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছেন যে এখনো কেন আহতরা পথে বসে, বা এই যে আমি যে ঘটনার কথা বললাম যে শহীদের স্ত্রীদের শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, প্রশ্ন করেছেন আপনারা? আমরা প্রশ্ন করেছি এবং আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে হলো গিয়ে অনেক কাজ করছি। আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে যখন আমাদের কাছে কোনো আহত বা শহীদদের হলো গিয়ে পরিবারের কেউ আসে, আমরা চেষ্টা করি তাদের সাথে হলো গিয়ে যোগাযোগ করিয়ে দেওয়ার। কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে এরকমও আছে, আমরাও হলো গিয়ে 3-4 বার ফাইল নিয়ে গিয়ে হলো গিয়ে কাজটা হলো গিয়ে হচ্ছে না, কোথায় যেন গিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় কাজগুলো শুধু আটকে যায় এবং বারবারই শুনতে হয় আচ্ছা পরের বার আসেন, এই তো দেখছি এই বোর্ড বসছে, এটা হচ্ছে, এই ডকুমেন্ট নিয়ে আসেন, সেই ডকুমেন্ট নিয়ে আসেন। এই আমলাতান্ত্রিক জটিলতায় জিনিসগুলো অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যায়। তো এটা সেই আমলাতন্ত্রের গোলক ধাঁধা। জি, কাজী রোকসানা রুমা, কেবল রাজধানীতেই আজকে বিভিন্ন জায়গায় চোর ও ছিনতাইকারী সন্দেহে 8 জনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে। সেটা সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটেছে, মানে দুপুরের পর কি হয়েছে সেটার পরিসংখ্যান এটা না। কেন, কোন অবস্থায় আমজনতা নিজের হাতে আইন তুলে নেয়? ফ্রাস্ট্রেশন থেকে বেশি করে ফ্রাস্ট্রেশন, আর একটা হচ্ছে যে বিচারহীনতার যে সংস্কৃতি চলছে আমাদের, সেটার জন্য মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে আছে নানা কারণে। সে কারণে যেটা হচ্ছে যে এটা কিন্তু এর আগেও হয়েছে, আমরা দেখেছি যে একজন ছিনতাইকারী বা চোরকে ধরা পড়লে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে। আমরা দেখেছিলাম একবার 7 জনকে পিটিয়ে মেরে ফেলেছিল, জায়গাটা এখন মনে নেই, কোনো একটা বালুর মাঠের, হ্যাঁ ওরকম একটা জায়গায়। সো মানুষ এক হচ্ছে আরেকজনের গায়ে হাত দেওয়ার অধিকার যে আমার নেই, তাকে যে আইনের হাতে সুপর্দ করতে হবে, এই জ্ঞানটা তো আমাদের নেই। সেটা তো একটা গেলই, যে কারণেই আমরা একজন আমার চেয়ে নিম্ন আয়ের বা আমার চেয়ে, আমি কোট আনকোট সামাজিকভাবে যাকে মনে করি যে আমার চেয়ে একটু নিচু অবস্থায় আছে, তাকে আমি একটা গালি দিয়ে ফেলতে পারি, চর মারতে পারি, সে এরকম ভাবি। সো নানা রকমের ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনটা মেটাচ্ছে। আর একটা হচ্ছে সে যেহেতু জানে যে আমি যদি একে মেরেও ফেলি বা কিছু করি, এখন আমার কোনো বিচার হবে না। সো এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে একটা গোষ্ঠী খুব করে আমার কাছে মনে হয়েছে, এটা একদম আমার ব্যক্তিগত অবজারভেশন, যে সরকার যে একটু পরিস্থিতি সামলে নেবে বা কিছু, এত তাদেরকে অস্থির করে রাখার একটা চেষ্টা আছে। এটা আমার একটা খুব সত্য হতে পারে, মানে ভুল হতে পারে বা ঠিক হতে পারে, কিন্তু আমার এটা অবজারভেশন যে মনে হয় যে একটু অস্থির করে রাখি পরিবেশটা। এই আজকে খুন হচ্ছে, কালকে ওখানে এটা সেটা, নানা রকমের অস্থিরতার কারণে সরকার এই মানে পিংপং বলের মতো একবার এদিকে একবার এদিকে, আমরাও কিন্তু তাই করছি। আজকে যে ইস্যুটা আছে কালকে সেই ইস্যুটা আর ধরতে পারছি না, পরশু আর একটা ইস্যু চলে আসছে। সো এই ইস্যুর মধ্যে ঘুরছে। আর একটা হচ্ছে এটা একটা অস্থিরতাও তৈরি হওয়া, যে ওকে দেখো। জি, মানসুরা আলম, ধর্ষক বা নারী নিপীড়ক সমাজের সব স্তরেই কিন্তু আমরা দেখি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃত্ব থেকে সামাজিক স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক কর্মী, কিশোর, যুবক, বুড়ো, মানে সকল বয়সে সকল মানুষের মধ্যে নারী নিপীড়ক ও ধর্ষক রয়েছে। মানে নারীর বয়স বা নারীর পোশাক যেমন ম্যাটার করে না, ধর্ষকেরও আসলে বিভিন্ন শ্রেণী, পেশা, বয়স সব ধরনেরই দেখা যায়। আইন না জানা মানুষ যেমন এই অপরাধ করছে, তেমনি আইন জানা, পড়াশোনা করা, দেখতে শিক্ষিত, ধর্ম সচেতন মানুষও কখনো কখনো এই অপরাধে জড়িয়ে পড়ছে। মানে তাহলে এটা রোধ করার উপায় কি? সমাজের কোনো স্তর, কোনো অংশই তো বাদ যাচ্ছে না। আমরা একটা কথা বলি আর কি, যে ডিভাইডেড বাই ফেথ, পলিটিক্স অর এনি আদার ওয়ে, ইউনাইটেড বাই মিসোজিনি। মিসোজিনির ক্ষেত্রে সবাই কিন্তু ইউনাইটেড। মানে এই যে আপনি বিভিন্ন শ্রেণী পেশার পুরুষদের কথা বলেছেন, যে যারা সামাজিকভাবে প্রচুর সম্মানিত, অনেক বড় বড় রাঘব বোয়াল সামাজিকভাবে সম্মানিত, কিন্তু যখন নারীকে তার দেখার দৃষ্টি আসে, তখন সে একজন নিম্ন স্তরের মানুষ হিসেবে নিজের পরিচয় দেয়। এটা কখনোই রাজনৈতিক দল বলেন, ধর্ম বলেন, বর্ণ বলেন, কোনো কিছুর মধ্যে ম্যাটার করে না যে সে কোন জায়গার মানুষ। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ম্যাটার করে, যখন সে প্রভাবশালী থাকে। কেউ একই সাথে নিপীড়ক এবং একই সাথে সে প্রভাবশালী, দুইটা জিনিস যখন তার এক হয়ে যায়, তখন সে যেটা হয় যে সে কোনো কিছু আর কেয়ার করে না। সে সমাজের যে কোনো কাজ, যে কোনো নারীকে হ্যারাস করে, ধর্ষণ করে সে সেগুলো চাপা দেওয়ার সক্ষমতা রাখে। এবং এইটা যে
আমরা বলবো যে ঠিক আছে রাজনৈতিক দলের আমি দেখছি না যে ব্যক্তি কি কাজ করছে সেটা আমার জন্য প্রযোজ্য কিনা, কিন্তু ব্যক্তি যদি পাওয়ারফুল হয়, ব্যক্তির যদি রাজনৈতিক পাওয়ার থাকে, ব্যক্তির যদি টাকার পাওয়ার থাকে এবং সে সেটা দিয়ে এবং তার অপরাধকে ঢেকে রাখার সামর্থ্য রাখে, এমনকি আপনি বলেন যে মসজিদের ইমাম, সে যদি কোনো ধরনের নিপীড়নের সাথে যুক্ত থাকে, তার কিন্তু একটা ফলোয়ার আছে একটা জায়গায়, এবং সেখানে কিন্তু কিছু মানুষ তার পক্ষে এসে দাঁড়িয়ে যায়, মানে সেও শক্তিশালী জায়গা থেকে দেখা অথবা শক্তিশালী যারা না তাদেরকে দেখা, দুইটার মধ্যে এখানে পার্থক্য আছে। এবং আমার মনে হয় যে এই যে জিনিসগুলো, সেগুলো ডিটারমিনেশনের জন্য আইন দরকার। এখন আমি আমার জায়গা থেকে আমি বুঝতে পারছি না যে ওই একটা, আপনি যদি ক্রিমিনোলজি রিসার্চ করতে যান সেখানে ওই বিষয়গুলো আসবে যে কোন জায়গা থেকে মানুষ ধর্ষণ করে, কিভাবে করে, কিন্তু আমরা যখন দেখছি আমরা কিন্তু খালি দৃষ্টিতে দেখছি যে ওর জায়গা থেকে ও কিভাবে করেছে। তো আমাদের জন্য সবসময় এই ফ্যাক্টরগুলো আলোচনা আরও করা দরকার, জনসচেতনতা আরও বাড়ানো দরকার, মানুষকে আরও বেশি এনগেজ করা দরকার এই বিষয়গুলোতে, যে তুমি যে কাজটা করছো, তুমি যে একজন নারীকে এইভাবে দেখছো, তোমার পাওয়ার ব্যবহার করে তাকে দমানোর চেষ্টা করছো, এবং সেটা অবশ্যই একটা কনসিকুয়েন্স আছে। জি, মনে আছে নিশ্চয়ই মানসুরা আলম 2001 সালে পূর্ণিমার ঘটনা, তখন বিএনপি ছিল ক্ষমতায়। আসলে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে, কারা থাকবে না, সেটা ম্যাটার করে না। পূর্ণিমার ঘটনার সময় কিন্তু পূর্ণিমার পরিবার সেই সময় মামলাও নিচ্ছিল না থানা, কাজেই ক্ষমতায় কি আছে সেটাও খুব একটা ম্যাটার করে না হয়তো। জি, অর্পিতা, জুলাই অভ্যুত্থানে সামনের কাতারে ছিল নারীরা। অভ্যুত্থানের পর তো নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল, যেখানে নারী পুরুষ সকলেই নিরাপদে থাকবে, হলো না কেন সেটা? জুলাই অভ্যুত্থানে নারীরা যারা ছিল, জুলাই অভ্যুত্থানে আমরা হলো গিয়ে দেখেছি হলো গিয়ে সকল শ্রেণী পেশার নারীরা হলো গিয়ে রাস্তায় নেমে এসেছেন। গৃহিণী থেকে শুরু করে শিক্ষক, কর্মজীবী, সব পেশার মহিলারাই রাস্তায় হলো গিয়ে নেমে এসেছেন। এরপরে রাজনীতিতে কিছু ব্যাপার আছে। আমি যদি আমাদের পার্টির কথাই বলি, আমাদের পার্টিতে কিন্তু আমরা হলো গিয়ে 25 জন নারী নেত্রী আছি কিন্তু আমাদের পার্টি যখন থেকেই আত্মপ্রকাশ হলো, পার্টির আত্মপ্রকাশের পর থেকে আমাদের প্রত্যেকটা মেয়েকে ধরে ধরে তাদেরকে চারিত্রিকভাবে হেনস্থা করা, তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা, তাদেরকে নিয়ে যা মন চায় কথাবার্তা বলা, কার কি ব্যাকগ্রাউন্ড, মানে একদম আমি নাম ধরে ধরে বলতে পারবো যে আমাদের প্রত্যেককে নিয়েই হলো গিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করা হয়েছে। এবং এই জিনিসগুলো ধরেন, আমি তো এখানে এসেছি, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় তো সংস্কার চলছে, তাই না? তাই দেখি, তাহলে সংস্কার প্রক্রিয়ায় নারীর জীবনমানের কি উন্নতি হলো? আসলে সংস্কার প্রক্রিয়াতে এখানে তো শুধু নারীর জীবন মানের উন্নতির কথা যদি বলি, পুরুষতান্ত্রিক যে মানসিকতাটা আছে, যেটা এত বছর থেকে চলে আসছে, সেটা মানে একদিনে আসলে শেষ হয়ে যাবে না। সেখানে হলো গিয়ে আমি মনে করি যারা পুরুষরা আছেন সেখানে, মানে নারীদের কোনো ইস্যু হলে কেন নারীদেরকেই নেমে আসতে হয়, কেন ধর্ষণের ঘটনাতে মানে নারী হলগুলোকেই নেমে আসতে হলো, কেন কোনো পুরুষরা ছিল না, পুরুষ হল থেকে তারাই আওয়াজটা তুলতে পারতো না? নারীদের ইস্যুতে সবসময় নারীদেরকেই কথা বলতে হবে। তাই আমি মনে করি যে পুরুষ যারা আছেন তাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। এই নারীর জীবনমান মানে যদি নিশ্চয়ই নারী পুরুষ মিলেই এই সমাজ, পুরুষ আমাদের নারীর শত্রু নয়, সকলে মিলেই আসলে এই সমাজ গড়ে তুলতে হবে। একটা কমন প্রশ্ন তিনজনের জন্য, এক কথায় উত্তর, এই সরকার নারীকে তার প্রাপ্য নিরাপত্তা দিতে কতখানি পারছে? 100-তে কত দিবেন? প্লিজ আপনি শুরু করুন। কঠিন। 100-তে কত দেবো একদম এভাবেই বলতে হবে? এক লাইনেও বলতে পারেন। জি, এক লাইনে, সময় নেই তো খুব বেশি। এটা আসলে একদিনের বিষয় না, তো এটা দীর্ঘদিনের চর্চা, আমরা সেটারই বহিঃপ্রকাশ দেখছি। এখন খোলা মাঠ পেয়েছে সবাই, সব রকমের স্টেক হোল্ডাররা মনে করছে যে আমি এখানে মুক্ত, কাজে আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, কাজে আমি যা ইচ্ছে তাই করতে পারছি। সেটার জন্য কিন্তু সরকারকে এটা কঠোর হাতে দমন করতে হবে। আমি সংখ্যা দিয়ে বলতে পারছি না, তবে তারা অনেকটা ব্যর্থ হয়েছে, এবং আমাদের পাশে যে তারা আছে সেটা জানান দিতেও তারা ব্যর্থ হয়েছে। মানসুরা, স্ট্যাটিস্টিক্সের কথা চিন্তা করলে 100-তে 0 দেওয়া উচিত। আমি প্রতিদিনই দেখছি কোনো না কোনোভাবে নারী নিপীড়ন চলছে, কিন্তু যদি আবার আদার ওয়ে দেখতে চাই যে কিছু কিছু ক্ষেত্রে স্টেপ নেওয়া হচ্ছে হয়তো কিছু। তো জি, অর্পিতা, আমি হলো গিয়ে মানে 100-তে নাম্বার হলো গিয়ে দিতে পারছি না, কিন্তু আমি যদি মোটা দাগে এক কথায় বলতে চাই, কিছুটা ক্ষেত্রে তারা আসলে ব্যর্থ হয়েছে। সরকারকেও কিছুটা ব্যর্থতার দায় হলো গিয়ে নিতে হবে যে তারা কেন কঠোর হস্তে দমন করতে পারলো না। এবং জি, আমি আশা করছি এই অনুষ্ঠানে 3 জন নারী প্রতিনিধি আছেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা এসেছেন, তাদের
কথা, তাদের এই মার্কিং, তাদের এই নাম্বারিং সরকারের কানে পৌঁছবে। একটা খবর বলে শেষ করতে চাই। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসের 23 তারিখেই পাবেন, মানে তারা অগ্রিম বেতন পেতে যাচ্ছেন, সেই সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুবই ভালো খবর। কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা কবে বেতন পাবেন? যে কারখানাগুলো বন্ধ হয়ে গেল, সেই শ্রমিকদের ঈদ কি করে চলবে? প্রশ্ন রইল। দেখতে থাকবেন রাজনীতি। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।